আসসালামু আলাইকুম। আজকের মাস্টারিং এমআরসিপি সেশন সোরিয়াসিস খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক এমআরসিপি এবং এফসিপিএসপি পার্ট 1 প্রিপারেশনের জন্য। এবং এমআরসিপি পার্ট 2 তেও কিন্তু হচ্ছে যে সোরিয়াসিস থেকে ইমেজ দিয়ে কোয়েশ্চেন আসে। ঠিক আছে, তো সোরিয়াসিস থেকে যত ধরনের কোয়েশ্চেন গুলো আসে আমরা আজকে এগুলো ডিসকাস করার চেষ্টা করব এবং হচ্ছে আপনাদের ওখানে হচ্ছে এসবি ক্লু গুলো ধরায় দেওয়ার চেষ্টা করব। এবং হচ্ছে এরপরেও যদি আপনাদের কোনো কোয়েরি থাকে বা ওরিয়েন্টেড, তাহলে আনমিউট হয়ে যে কোনো সময় কোয়েশ্চেন করতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আগে এমআরসিপির আমরা দু একটা একটু স্যাম্পল কোয়েশ্চেন দেখি, হ্যাঁ। এরপরে লাস্টের দিকে আমরা টপিকটা পড়ার পরে এই কোয়েশ্চেন গুলো আমরা সলভ করার চেষ্টা করব। তাহলে কোয়েশ্চেন গুলো কিভাবে আসে দেখেন, যে এ 29-year-old man presents due to the development of hard skin on his scalp. On examination, he has a 9 centimeter circular white hyperkeratotic lesion on the crown of his head. He has no history of any skin or scalp disorder. Skin scraping reported as follows: no fungal elements seen. তাহলে দেখেন এই স্কাল্পে এরকম যদি সার্কুলার হাইপার ক্যারোটিক লিশন যদি হয়, আমার মেজর ডিফারেন্সিয়াল দুইটা। হ্যাঁ, এই যে এটা কোনো ফাঙ্গাল ইনফেকশন কিনা সোরিয়াসিস কিনা, যেহেতু ফাঙ্গাল এলিমেন্ট নাই তাহলে সোরিয়াসিস হওয়ার সম্ভাবনা বেশি, তাই না? তাহলে এভাবে কোয়েশ্চেন আসে। এরপরে দেখেন, a 25-year-old man presents with a widespread rash over his body. The torso and the limbs are covered with multiple erythematous lesion less than 1 centimeter in diameter, which in parts covered by fine scaling. You note that 2 weeks earlier he has seen with a sore throat when it was noted that he had exudative tonsillitis. তাহলে দেখেন একটা পেশেন্টের টনসিলাইটিস বা সোর থ্রোটের পরে তার এরকম ট্রাঙ্কে ইরেথেমাটাস রেশ ডেভেলপ করেছে, হ্যাঁ। What is the most likely diagnosis? Pityriasis rosea, pityriasis versicolor, syphilis, discoid eczema, gutted psoriasis। ঠিক আছে, তাহলে এটা আমরা ইজিলি হচ্ছে যে টপিক পড়ার পরে এগুলো আমরা খুব ভালো করে পারবো ইনশাআল্লাহ। এরপর দেখেন, ইউ রিভিউ এ 24-year-old man who has recently presented with large psoriatic plaque on his elbow and knees. He has no history of skin problems, although his mother has psoriasis. You recommend that he uses an emollient to help the control his scaling. What is the most appropriate further prescription as the ফার্স্ট লাইন ট্রিটমেন্ট? তাহলে সোরিয়াসিসের ট্রিটমেন্ট আপনার জানতে হবে, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন। ঠিক আছে, তাহলে একটা ট্রিটমেন্ট পাচ্ছে, এরপরে সেকেন্ড লাইনে কোনটা অ্যাড করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখেন, এ 34-year-old পেশেন্ট হু ইজ নোন টু হ্যাভ সোরিয়াসিস প্রেজেন্টস উইথ ইরিটেবল স্কিন ইন দ্য গ্রুইন এন্ড জেনিটাল এরিয়া। তাহলে গ্রুইন এবং জেনিটাল এরিয়াতে সোরিয়াসিস থাকলে এই ধরনের সোরিয়াসিস এগুলাকে বলে ফ্লেক্সোরা সোরিয়াসিস। হি অলসো হ্যাজ এ ইরিটেবল স্কিন ইন দ্য এক্সিলা. In the past, he has expressed a dislike of messy or cumbersome creams. What is the most likely appropriate treatment? তাহলে ফ্লেক্সোরা সোরিয়াসিস আমরা ট্রিটমেন্ট হিসেবে কি দিব? এরপর আরেকটা কোয়েশ্চেন দেখেন, এ 54-year-old man with significant psoriasis and related arthritis comes to the rheumatology clinic for review. Despite both NSAID and corticosteroid, his symptoms continue to worsen. On examination, you can see both extensive plaque psoriasis and deforming polyarthropathy, leading to the significant loss of the function, affecting the both hands. ঠিক আছে, তাহলে পেশেন্টের দেখেন এগুলো সেগুলো সবই পাচ্ছে স্টেরয়েড, তারপরেও হচ্ছে তার কিন্তু জয়েন্ট ইনভলভমেন্ট বেশি। ঠিক আছে, তাহলে হিমোগ্লোবিন, টোটাল কাউন্ট, প্লেটলেট, হ্যাঁ, তারপরে হচ্ছে এগুলো দেয়া আছে, হুইচ অফ দ্য ফলোইং মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এই পেশেন্টের আসলে রিফ্রাক্টরি বা রেসিস্ট্যান্ট সোরিয়াসিস ক্ষেত্রে, সোরিয়াটিক আর্থ্রাইটিস এর ক্ষেত্রে আমরা কি দিতে পারি? ঠিক আছে, তাহলে এই এই জিনিসগুলো পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এর ভিতর থেকে কোয়েশ্চেন চলে আসবে। তাহলে আসেন, এই ডার্মাটোলজি বা স্কিনের ডিজিজ গুলো বোঝার জন্য স্কিনের অ্যানাটমি সম্পর্কে একটু ব্রিফ আইডিয়া থাকা লাগে, তাহলে আমরা জিনিসগুলো একটু বুঝতে সহজ হয়। তাহলে আমরা স্কিনের স্ট্রাকচারটাকে আমরা বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে এপিডার্মিস আর একটা হচ্ছে ডার্মিস। এপিডার্মিসের আবার অনেকগুলো লেয়ার আছে, আমরা সামনে বলছি। এবং এরপরে দেখেন ডার্মিস, ডার্মিসটাকেও আমরা দুই ভাগে ভাগ করি, সুপারফিশিয়াল এবং ডিপ। এই ডার্মিসের মধ্যে বেশ কিছু স্ট্রাকচার এখানে দেখাচ্ছে, যে দেখেন এটাকে বলে সিবেসিস গ্ল্যান্ড, এটাকে বলে সুয়েট গ্ল্যান্ড, তারপরে হচ্ছে এখানে কিছু সেল আছে, হ্যাঁ, তারপর ফাইব্রোব্লাস্ট সেল, তারপর হচ্ছে প্রলিফারেটিভ সেল, এগুলো এখানে থাকে। ঠিক আছে, তাহলে দেখেন এপিডার্মিসের সেল লেয়ার হচ্ছে টোটাল 5টা, কিন্তু সবগুলো সেল লেয়ারে 4টা স্ট্রাকচার থাকে। স্ট্রেটাম লুসিডাম লেয়ারটা কিন্তু হচ্ছে সবগুলো সেল লেয়ারে থাকে না। তাহলে একদম সুপারফিশিয়াল লেয়ারটা হচ্ছে স্ট্রেটাম কর্নিয়াম, এরপরে স্ট্রেটাম লুসিডাম, এরপরে স্ট্রেটাম গ্রানুলোসাম, স্পাইনোসাম এন্ড দেন বেজালি। তাহলে দেখেন কর্নিয়ামটা সুপারফিশিয়াল লেয়ার, এরপরে গ্রানুলোসাম, এরপরে স্পাইনোসাম এন্ড দেন বেজালি। বেজালিতে দেখেন এখানে হচ্ছে মূলত স্টেম সেল গুলো থাকে এবং এখানে কিছু মেলানোসাইট গুলো থাকে। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই স্টেটাম বেজালি থেকে সেলগুলো তৈরি হয়ে ধীরে ধীরে মাইগ্রেট করে এক পর্যায়ে এসে স্টেটাম কর্নিয়াম লেয়ারে এসে সেলগুলো নিউক্লিয়াস লস হয়ে কেবল হচ্ছে যে স্টেটাম কর্নিয়াম লেয়ারটা তৈরি করে। তো এই জন্য স্টেটাম কর্নিয়াম লেয়ারে দেখেন কোনো নিউক্লিয়াস নাই এবং এনিউক্লিয়েটেড এপিথেলিয়াল সেল লেয়ারটা স্টেটাম কর্নিয়াম সেল লেয়ার। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই স্টেটাম বেজালি থেকে স্টেটাম কর্নিয়ামে সেলের যে মাইগ্রেশন টাইম, একটা সেল স্টেটাম বেজালি থেকে ধীরে ধীরে
স্ট্রেটাম কর্নিয়াম পর্যন্ত এসে নিউক্লিয়াস লস হয়ে অ্যাপোপ্টোসিসের মাধ্যমে যে স্ট্রেটাম কর্নিয়াম যে ডেড ক্যারাটিনের যে লেয়ারটা তৈরি করে, এই লেয়ারটা তৈরি করতে আহ, আমাদের বডিতে অন এন এভারেজে এটা সময় লাগে প্রায় 28 ডেজ, 28 দিন পর্যন্ত সময় লাগে। কোনো কোনো বইতে এটা 42 ডেজ পর্যন্ত বলা আছে। তার মানে 1 থেকে 1.5 মাস সময় লাগবে, যেটা স্ট্রেটাম বেসালি থেকে সেলগুলো হচ্ছে যে স্ট্রেটাম কর্নিয়াম পর্যন্ত মাইগ্রেট করতে, তাই না? স্ট্রেটাম কর্নিয়াম থেকে সেলগুলো যে স্ট্রেটাম বেসালি থেকে কর্নিয়াম পর্যন্ত মাইগ্রেট করতে অন এর এভারেজে পেশেন্টের সময় লাগবে প্রায় হচ্ছে যে 28 ডেজ থেকে 42 ডেজ, বা 28 থেকে 42 দিন পর্যন্ত লাগবে। ঠিক আছে, তাহলে দেখেন এই যে কোনো কোনো পেশেন্টের হয় কি, যে তাদের বডিতে অটোইমিউন কিছু সাইটোকাইনস রিলিজ হয়, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর রিলিজ হয়। হ্যাঁ, এরপর হচ্ছে যে সেল, এগুলো রিলিজ হয়ে সেলের প্রলিফারেশনটা খুব রেপিড করে ফেলে। দেখা যাচ্ছে কি নর্মাল পেশেন্টের যেটা 28 থেকে 42 দিনে টার্ন ওভার হওয়ার কথা, এই ধরনের পেশেন্টের 4 to 5 ডেজ এর মধ্যেই, 4 to 5 ডেজ এর মধ্যে স্ট্রেটাম বেসালি থেকে স্ট্রেটাম কর্নিয়ামের সেলগুলো মাইগ্রেশন করে। এবং হচ্ছে সেলগুলো তখন খুব দ্রুত মাইগ্রেশন করার কারণে স্ট্রেটাম কর্নিয়ামের সেলগুলো আর হচ্ছে নিউক্লিয়াস লস হওয়ার হচ্ছে তার কোনো সময় পায় না, খুব দ্রুত সেল চলে আসে। এই জন্য দেখেন এই নিউক্লিয়েটেড সেলগুলো স্ট্রেটাম কর্নিয়ামে পাওয়া যায়। এই স্ট্রেটাম কর্নিয়ামে তখন এক্সেসিভ ক্যারাটিন ডেপোজিশন হয়, সেলের ভিতরে ক্যারাটিন ডেপোজিশন হয়, দুটা সেলের মাঝখানে ক্যারাটিন ডেপোজিশন হয়। তাহলে পেশেন্টে প্যারাক্যারাটোসিস হয় এবং হাইপারক্যারাটোসিস হয়। তাহলে ইনফ্লামেটরি সেলগুলো এখানে ইনফিল্ট্রেশন থাকে এপিডার্মিসে। এপিডার্মিসে ইনফ্লামেটরি সেলগুলো ইনফিল্ট্রেট থেকে এখানে যে নিউট্রোফিল গুলো অ্যাকুমুলেশন হয়ে এখানে অ্যাবসেস ফর্মেশন হয়, এটা বলে মাইক্রো অ্যাবসেস ফর্মেশন। এরপরে দেখেন এটা হচ্ছে সুপ্রাপেপিলারি প্লেট এপিডার্মিসে। সুপ্রাপেপিলারি প্লেটটা দেখেন ডার্মিস পর্যন্ত চলে আসছে এবং সুপ্রাপেপিলারি প্লেটটা 3 হয়ে গেছে। তাহলে সুপ্রাপেপিলারি প্লেট 3 এবং হচ্ছে ইরেগুলার থিকেনিং অফ দ্য এপিডার্মিস হয়। এরপর এর আগে যেটা বলছিলাম যে পেশেন্টে ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর রিলিজ হয়, এক্সেসিভ ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর রিলিজ হওয়ার কারণে ব্লাড ভেসেল গুলো ডাইলেটেড হয় এবং টর্সোয়াস হয়। ঠিক আছে, এবং ডার্মিসও হচ্ছে এরকম টি লিম্ফোসাইট ইনফিল্ট্রেশন চলে আসছে। দেখেন তাহলে দেখেন যদি এটা একটা নর্মাল ক্যারাটিন লেয়ার এপিডার্মিস এবং ডার্মিস হয়, আর সুরিয়াসিস পেশেন্টে দেখেন যে সেলের ভিতরে ক্যারাটিন, ইন্টারসেলুলার ক্যারাটিন ডেপোজিশন, প্যারাক্যারাটোসিস, হাইপারক্যারাটোসিস, এরপর হচ্ছে মাইক্রোএপসিস ফর্মেশন, সুপ্রাপেপিলারি প্লেট থিনিং, ডাইলেটেড এন্ড টর্সোয়াস ক্যাপিলারি লুপস, irregular thickening of the epidermis, and upper dermal T lymphocyte infiltration. These all are histological changes in psoriasis. এখান থেকে এসপি আসে। তো তো একটা সিনারিও দিয়ে বলবো যে হোয়াট ইজ দ্য মোস্ট একটা বায়োপসি ফাইন্ডিং ইউ মে এক্সপেক্ট ইন দিস পেশেন্ট, তাহলে এই চেঞ্জ গুলো হচ্ছে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্যাথোফিজিওলজি একটু বুঝলাম এবং হচ্ছে বায়োপসি ফাইন্ডিংটা বুঝলাম। তাহলে দেখেন সোরিয়াসিসটা একটা অটো ইনফ্লামেটরি, হ্যাঁ, অটো ইনফ্লামেটরি ক্রনিক একটা কন্ডিশন, যেখানে হাইপার প্রলিফারেটিভ স্কিন ডিজিজ, যেখানে ইরিথেমাটাস স্কেলি প্লেক থাকে। তাহলে এখানে হচ্ছে রেডিশ রেডিশ থাকবে ইরিথেমাটাস। স্কেলি মানে হচ্ছে লেয়ার বাই লেয়ার হচ্ছে উঠানো যাবে। এবং হচ্ছে এখানে লিশন যেটা থাকবে এটা হচ্ছে প্লেক লাইক লিশন। প্লেক মানে হচ্ছে যে এটা এলিভেশন মোর দেন 1 সেন্টিমিটার, তাহলে একটা ইরিথেমাটাস থাকবে, স্কেলি থাকবে এবং প্লেক লাইক লিশন থাকবে। তাহলে পার্টিকুলারলি ইনভলভমেন্ট হয় কোথায়? বডির এক্সটেন্সর সারফেস গুলাতে, এলবো নি, মানে এলবো নি, তারপর ঠিক আছে, তারপর হচ্ছে যে স্কাল্প এক্সটেন্সর সারফেস গুলাতে এরকম ইনভলভমেন্ট গুলো হয়। এবং এটা হচ্ছে একটা রিল্যাপস রিমিটিং কোর্স, হ্যাঁ, একবার ভালো হয় আবার হচ্ছে যে রিমিশনে যায়, আবার রিল্যাপসে হয়, আবার রিমিশনে যায়, এরকম। ওকে, তাহলে দেখেন টিপিক্যাল যে ডেসক্রিপশনটা আমরা বলছি যে একটা একটা ইরিথেমাটাস থাকবে, একটু স্কেলি স্কেলি থাকবে এবং হচ্ছে সিলভারি সিলভারি থাকবে, এবং হচ্ছে সেলগুলো লেয়ার বাই লেয়ার উঠানো যাবে। হ্যাঁ, ঠিক আছে, এইগুলোকে স্কেলি, তাহলে ইরিথেমাটাস স্কেলি রেশ ইনভলভিং এক্সটেন্সর সারফেস, দিস ইজ সোরিয়াসিস, টিপিক্যাল সোরিয়াটিক প্লেক। ওকে, তাহলে দেখেন এখানে হচ্ছে দেখেন কিছুটা সিলভারি সিলভারি আছে, কিছুটা ইরিথেমাটাস আছে, এবং হচ্ছে প্লেক লাইক লিশন। হ্যাঁ, সিলভারি সিলভারি ইরিথেমাটাস এবং প্লেক লাইক লিশন সিলভারি, তাহলে মাল্টিপল ডিসক্রিট এরকম ইরিথেমাটাস ফ্রেশ পেশেন্টের আসে। তাহলে দেখি সোরিয়াসিসের প্যাথোফিজিওলজির ব্যাপারে আমরা একটু বলছি যে এখানে জেনেটিক অ্যাসোসিয়েশন আছে বলা হয় থাকে। এখানে HLA-B13, B17, হ্যাঁ, তারপর হচ্ছে মনোজাইগোটিক টুইনদের এটা হচ্ছে 70% কনকর্ডেন্স রেট। এখানে হচ্ছে টি সেল অ্যাক্টিভিটি, যেটা অ্যাবনর্মাল টি সেল অ্যাক্টিভেশন হয়ে অটো ইনফ্লামেশন হচ্ছে, অটো সাইটোকাইন রিলিজ করছে, এরকম। ঠিক আছে, তাহলে এগুলাকে আমাকে টার্গেট করে করে এগুলার এগেনস্টে হচ্ছে যে আমাদের ড্রাগ আছে আলাদা আলাদা। ঠিক আছে, আর দেয়ার ইজ এভিডেন্স মে বি মিডিয়েটেড বাই নোবেল গ্রুপ টি হেল্পার সেল প্রোডিউসিং ইন্টারলিউকিন 17। তাহলে সোরিয়াসিসটা দেখেন কিছু এনভায়রনমেন্টাল ট্রিগার এখানে আছে, যে পেশেন্টের স্ট্রেপ্টোককাল ইনফেকশন, হ্যাঁ, স্ট্রেপ্টোককাল থ্রোট ইনফেকশনের পরে এরকম সোরিয়াসিস অ্যাগ্রাভেট করতে পারে। এরপর হচ্ছে স্কিন ট্রমা স্ট্রেস, হ্যাঁ, স্কিন ট্রমা স্ট্রেসে যদি এগুলো বাড়ে, যেমন রিপিটেড ট্রমাতে সোরিয়াসিস অ্যাগ্রাভেট করে, এগুলো বলে কোয়েবনার্স ফেনোমেনা। তাহলে রিপিটেড ট্রমাতে যদি এরকম যদি সোরিয়াসিসটা অ্যাগ্রাভেট করে, এগুলো হচ্ছে যে কোয়েবনার্স ফেনোমেনা। ঠিক আছে, এরপর হচ্ছে সানলাইট, এগুলো হচ্ছে সোরিয়াসিস অ্যাগ্রাভেট ফ্যাক্টর। তাহলে দেখেন স্ট্রেপ্টোককাল থ্রোট ইনফেকশনের পরেও কিন্তু সোরিয়াসিস হতে পারে, অ্যাগ্রাভেট করতে পারে। ঠিক আছে, তাহলে সোরিয়াসিসের যদি আমরা যদি ব্রড হেডিং এ যদি টাইপ বলি, একটা হচ্ছে প্লেক সোরিয়াসিস,
আর এটা হচ্ছে ফ্লেক্সুলার সোরিয়াসিস, গাটের সোরিয়াসিস এবং পাস্টিউলার সোরিয়াসিস। তাহলে মোস্ট কমন যেটা ডেসক্রিপশনের সাথে যেটা মিলে সেটা হচ্ছে প্লেক সোরিয়াসিস। তাহলে প্লেক সোরিয়াসিসটা কিরকম? এটা হচ্ছে মোস্ট কমন ফর্ম অফ দ্য সোরিয়াসিস, যেটা ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং হচ্ছে 80% পেশেন্ট পপুলেশনে আমরা এটাই পাই। তাহলে পেশেন্টে কি থাকবে? এরিথেমাটাস প্লেক থাকবে, যেটা সিলভারি থাকবে, হোয়াইট, হ্যাঁ, এক্সটেন্সর সারফেস ইনভলভমেন্ট থাকবে, এলবো, নি, বাটাক্স, এইসব জায়গাগুলোতে ইনভলভমেন্ট থাকবে, হ্যাঁ, এবং টিপিক্যাল হচ্ছে সাইড গুলোতে হবে। এই সিলভারি প্লেকটা রিমুভ করলে ওখান থেকে কিছু পিন পয়েন্ট ব্লিডিং হয়। তাহলে পিন পয়েন্ট যেটা ব্লিডিং হয় মূলত সেটা হচ্ছে যে এই এই জায়গাগুলো ডাইলেটেড এবং টর্সুয়াস ক্যাপিলারিস যে লুপস, ডাইলেটেড এবং টর্সুয়াস ক্যাপিলারি লুপস থেকে মূলত ব্লিডিংটা হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে মূলত ব্লিডিংটা হয়, এটা বলে হচ্ছে যে আপনার auspice sign. This auspice sign is pathognomonic for psoriasis. Auspice sign is pathognomonic for psoriasis. Okay, তাহলে দেখেন এক্সটেন্সিভ সার্ভিস এর টিপিক্যাল প্লেক আছে, তাহলে এটা হচ্ছে প্লেক সোরিয়াসিস। এই এই পেশেন্টের দেখেন এটা টিপিক্যাল যে এই সিলভারি প্লেকটা রিমুভ করলে এখান থেকে পিন পয়েন্ট ব্লিডিং হতে পারে। এই পিন পয়েন্ট ব্লিডিং হলে এটা করলে অসপিস সাইন। হ্যাঁ, ঠিক আছে, অসপিস সাইন। এরপরে আসেন একটা পেশেন্টের স্টেপ্টোককাল থ্রট ইনফেকশন। স্টেপ্টোককাল থ্রট ইনফেকশন হওয়ার 2 থেকে 4 সপ্তাহ পরে এরকম ট্রাঙ্কে যদি পেশেন্টের টিয়ার ড্রপ বা রেইন ড্রপ টাইপের পিগমেন্টেশন হয়, তাহলে টিয়ার ড্রপ, এটা গাটের শব্দটা হচ্ছে ড্রপ থেকে আসছে, লেটিন ওয়ার্ড ড্রপ, তাহলে রেইন ড্রপ বা টিয়ার ড্রপ টাইপের পিগমেন্টেশন এবং এটা পিঙ্ক কালারের স্কেলি প্যাচেস এরকম যদি হয়, হ্যাঁ, তাহলে এটাকে বলে গাটের সোরিয়াসিস। আপনি মনে রাখবেন যে থ্রট এটা গাটের পার্ট, হ্যাঁ, থ্রট ইনফেকশন থেকে এরকম যে ট্রাঙ্কে এরকম রেইন ড্রপ বা টিয়ার ড্রপ টাইপের পিগমেন্টেশন হলে এটাকে বলে গাটের সোরিয়াসিস। তাহলে দেখেন টিপিক্যাল এই যে স্কেলি রেশ এরকম ছোট 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 ছোট, আর একটু যদি দেখেন দেখেন একটু সিলভারি আছে, ইরিথেমাটাস আছে, টিপিক্যাল হচ্ছে একদম সোরিয়াসিসের মতোই কিছুটা ইয়ে আছে, ঠিক আছে, কিন্তু ছোট 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 ছোট, এগুলো বলে গাটের সোরিয়াসিস। হ্যাঁ, স্ট্রেপ্টোকক্কাল থ্রোট ইনফেকশনের পরে এরকম যদি হয় এটা বলে গাটের সোরিয়াসিস। ওকে, তাহলে যেসব পেশেন্টের এরকম স্টেপ্টোককাল থ্রট ইনফেকশন হবে, হ্যাঁ, থ্রট ইনফেকশনের পরে ট্রাঙ্কে এরকম যদি গাটের সোরিয়াসিস ডেভেলপ করে, হ্যাঁ, ঠিক আছে, এই ধরনের পেশেন্ট কি রিপিটেটিভ যদি এরকম ইনফেকশন, থ্রট ইনফেকশন থেকে ট্রাঙ্কে এরকম হচ্ছে রেইনডো পিগমেন্টেশন হয়, এই ধরনের পেশেন্টকে টনসিলেক্টমি, হ্যাঁ, টনসিলেক্টমি ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস। ঠিক আছে, টনসিলেক্টমি করে দিতে হবে, হ্যাঁ, টনসিলেক্টমি করে দিতে হবে। ওকে, এরপরে আসেন গাটের সোরিয়াসিসের ম্যানেজমেন্ট। তাহলে গাটের সোরিয়াসিস ইজিলি আসলে ক্রস রিয়েক্টিং ইয়া থেকে হয়। ঠিক আছে, তাহলে দেখেন পেশেন্টের less than 10% বডি সার্ভিসের ইনভলভমেন্ট থাকলে, হ্যাঁ, পেশেন্টের আসলে খুব বেশি প্রবলেম হয় না, এই জন্য পেশেন্টকে আপনি হচ্ছে খুব বেশি ট্রিটমেন্ট লাগবে না, স্পন্টেনিয়াস রিজলিউশন হয়ে যায় 2 থেকে 3 মাসের মধ্যে। আর যদি 10% বেশি বডি সার্ভিসের ইনভলভমেন্ট হয়, এই ক্ষেত্রে ডার্মাটোলজিস্টের ওপিনিয়ন নিতে হবে। আর যেসব পেশেন্টের ইয়ারলি হচ্ছে 3 or more যদি এরকম পেশেন্টের রিকারেন্ট যদি ইনফেকশন হয়, রিকারেন্ট যদি টনসিলাইটিস হয়, তাদের হচ্ছে যে টনসিলেক্টমি করে দিতে হবে। হ্যাঁ, তাহলে রিকারেন্ট স্ট্রেপ্টোকক্কাল থ্রট ইনফেকশন যদি হয়, তার ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে টনসিলেক্টমি। হ্যাঁ, টনসিলেক্টমি। এই গাটের সোরিয়াসিসের সাথে একটা ডিজিজের আমাদের কনফিউশন হয়, এটাকে বলা হচ্ছে পিটাইরিয়াসিস রোজিয়া। ঠিক আছে, রোজি রোজি কালার। তাহলে দেখেন পিটাইরিয়াসিস রোজিয়াতে অ্যাকচুয়ালি কি হয়, এটা তো হচ্ছে রেডিশ কালারের একটা স্কেলি একটা মানে পেরিফেরাল একটা স্কেলিং থাকবে, রেডিশ কালারের একটা প্যাচ লাইক লিশন, এটাকে বলে হেরাল্ড প্যাচ। এই হেরাল্ড প্যাচকে টার্গেট করে তার হচ্ছে পেরিফেরিতে এরকম যে তার ইয়া হয়, হ্যাঁ, ট্রাঙ্কে ডিফারেন্ট টাইপস অফ রেশ গুলো ডেভেলপ করে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে যে গাটের সোরিয়াসিস। হ্যাঁ, গাটের সোরিয়াসিস। ওকে, পিটাইসিস রোজিয়া। ঠিক আছে, তাহলে গাটের সোরিয়াসিসের সাথে এটা ডিফারেন্ট কি, এখানে একটা বড় পেজ থাকবে, এটাকে টার্গেট করে ছোট 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 পেজ লেশন গুলো থাকবে। ঠিক আছে, এবং হচ্ছে যে হট হিউমিড এরিয়াতে একটা ভিজিটের হিস্ট্রি থাকবে পেশেন্টের। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পিটাইডিয়াসিস রোজিয়া। হ্যাঁ, তাহলে পিটাইডিয়াসিস রোজিয়ার সাথে গাটের সোরিয়াসিসের পার্থক্য কি দেখেন, এই পিটাইডিয়াসিস রোজিয়াটা আসলে রিসেন্ট রেসপিরেটরি ইনফেকশন হতে পারে, কিন্তু এটা কমনলি কোয়েশ্চেনে আসলে এটা থাকে না। হ্যাঁ, এটা হট হিউমিড এরিয়া থেকে ভিজিটের পরে ইউজুয়ালি হয়। ঠিক আছে, এখানকার রেশ গুলো থাকবে টিয়ার ড্রপ স্কেলি টাইপের রেশ, আর এখানে একটা হেরাল পেজ থাকবে, এরপরে মাল্টিপল রেথমেটাস ওভাল ফাইন স্কেলি রেশ থাকবে কিছু, কেমন ফার ফ্রি অ্যাপিয়ারেন্সে থাকবে। আর এটা হচ্ছে যে মোস্ট কেসেস 2 থেকে 3 মাস লাগে। আর এটা যেহেতু ভাইরাল ইনফেকশন, এটা মোটামুটি 1-1.5 মাসের মধ্যে এই ইনফেকশনটা ইমপ্রুভ করে যায়। ঠিক আছে, আচ্ছা, এরপর আরেকটি ইম্পর্টেন্ট সোরিয়াসিস হচ্ছে ইরেথ্রোডার্মিক সোরিয়াসিস। এটা হচ্ছে ইরেথ্রোডার্মা, মানে কোন একটা পেশেন্টের যদি 80 থেকে 90% বা 95% বডি সার্ভিস এরিয়া এমন ভাবে ইনভলভমেন্ট হয়
যে পেশেন্টের হোল বডি প্রায় স্টেরাম কর্নিয়াম লেয়ারটা স্কেলি স্কেলি হয়ে যদি একদম ইয়া হয়ে যায়, তখন এটা করি ইলেকট্রোডার্মিক সোরিয়াসিস। এটা একটা মেডিকেল ইমার্জেন্সি। এই ধরনের পেশেন্টকে বার্নের মতো করে ম্যানেজ করতে হয়, এবং হচ্ছে 90 to 95% বার্ন, মানে এটা খুবই ক্রিটিক্যাল পেশেন্ট। ঠিক আছে, অবশ্যই পেশেন্টকে আইসিইউ বা আইসিইউতে ম্যানেজ করতে হবে। ঠিক আছে, তাই টিপিক্যাল দেখেন ইলেকট্রোডার্মিক সোরিয়াসিস, তার হোল বডির এরকম যে ট্রাঙ্কে এরকম রেশ গুলো ডেভেলপ করছে। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রোডার্মিক সোরিয়াসিস। আচ্ছা, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট সোরিয়াসিস, সেটা হচ্ছে পাস্টিউলার সোরিয়াসিস। পাস্টিউল থেকে আপনি, পাস্টিউল কথাটার মানে হলো এখানে ফ্লুইড কন্টেনিং ক্যাভিটি, পাস মানে পাস অ্যাকুমুলেশন থাকবে পাস্টিউল। ঠিক আছে, ছোট ছোট পাস্টিউল এখানে থাকবে। এই পাস্টিউলার সোরিয়াসিস গুলো জেনারেলাইজ লোকালাইজ হতে পারে। লোকালাইজড পাস্টিউল গুলো পাম, সোল এগুলোতে হয়। হ্যাঁ, পাম ও প্লান্টার পাস্টুলোসিস বলে বলা হয় থাকে, এটা স্মোকারদের হয়। এবং এই এই পাস্টিউল গুলোতে ইজিলি স্টেরাইল পাস থাকে, ইজিলি কোনো অর্গানিজমের গ্রোথ থাকে না। এই পামো প্লান্টার পাস্টুলোসিস বা পাস্টিউলার সোরিয়াসিস এটা হচ্ছে মূলত স্মোকারদের হয়। ঠিক আছে, এটা স্মোকারদের হয়। ওকে, তাহলে পামো প্লান্টার পাস্টুলোসিস বা পাস্টুলার সোরিয়াসিস, ছোট ছোট পাস্টিউল থাকবে পামেন সোলে। এরপরে এই এই এক্সারবেটিভ ফ্যাক্টরটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে এসবি আসে যে একটা পেশেন্ট সিভিয়ার চেস্ট পেন নিয়ে এডমিট হলো। এই পেশেন্টকে আপনি হচ্ছে 1 সপ্তাহ এডমিট করার পরে পেশেন্টকে ছুটি দিলেন, এখন পেশেন্ট আপনার কাছে সোরিয়াসিস এগ্রাভেশন নিয়ে আসছে। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কালপ্রিট ড্রাগ? তাহলে এটা হচ্ছে বিটা ব্লকার, তাই না? বিটা ব্লকার আমরা ইসকেমিক হার্ট ডিজিজ পেশেন্টের দিয়ে, বিটা ব্লকার হচ্ছে সোরিয়াসিস এগ্রাভেট করে। এরপরে মোড ডিসঅর্ডারের পেশেন্ট, ম্যালেরিয়া প্রোফাইলিক্সিস নিলে পেশেন্ট খারাপ হয়ে যেতে পারে, এস ইনহিবিটর বা ইনফ্লিক্সিমেব, এগুলো হচ্ছে সোরিয়াসিসকে এগ্রাভেট করে। সোরিয়াসিসের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কিন্তু টপিক্যাল স্টেরয়েড। সোরিয়াসিস এর পেশেন্টকে আপনি সিস্টেমিক স্টেরয়েড দিলে, অথবা সিস্টেমিক স্টেরয়েড যদি রেপিডলি উইথড্র করা হলে সোরিয়াসিস এগ্রাভেট করে। আর স্ট্রেপ্টোকক্কাল থ্রোট ইনফেকশনকে সোরিয়াসিস এগ্রাভেট করে। ট্রমা, অ্যালকোহল, এগুলো হচ্ছে সোরিয়াসিসের ইম্পর্টেন্ট এগ্রাভেটিং ফ্যাক্টর। এরপরে হচ্ছে দেখেন সোরিয়াটিক নীল চেঞ্জেস, একটু আগে যেটা আমরা বলতেছিলাম যে সোরিয়াসিস পেশেন্টের হোল বডিতে এরকম হচ্ছে সেলুলার প্রলিফারেশন অনেক বেশি হয়, একইভাবে নেইলের প্রলিফারেশন অনেক বেশি হয়। ইনিশিয়ালি যেটা হয়, নেইল বেডের নিচের সেলগুলো প্রলিফারেশন হয় ইনিশিয়ালি, এটাকে বলে সাব আঙ্গুয়াল হাইপারকেরাটোসিস। 1 নাম্বার হচ্ছে সাব আঙ্গুয়াল হাইপারকেরাটোসিস, মানে নেইল বেডের সেলগুলোর হাইপার প্রলিফারেশন, নাম্বার 1। নাম্বার 2 কি, এরপরে হচ্ছে কি নেইল বেডটা পরবর্তীতে নেইল বেড থেকে সেপারেটেড হয়ে যায় ধীরে ধীরে, এটাকে বলে অনাইকোলাইসিস। তাহলে ইনিশিয়ালি সাব আঙ্গুয়াল হাইপারকেরাটোসিস হবে, এরপরে হচ্ছে অনাইকোলাইসিস হবে, পরবর্তীতে নেইলের মধ্যে ছোট 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 কিছু ডট ডট পাওয়া যায়, এটা করে নেইল পিটিং। আর ডিজিজ যদি আরেকটু অ্যাডভান্স করে, নেইলগুলো ডিস্ট্রাকশন হয়ে যায়। সাব আঙ্গুয়াল হাইপারকেরাটোসিস, অনাইকোলাইসিস, হ্যাঁ, এবং ডিস্ট্রাকশন অফ দ্য নেইল, দিস অল আর সুরিয়েটিক নেইল চেঞ্জেস। ওকে, দিস অল আর সুরিয়েটিক নেইল চেঞ্জেস। তাহলে দেখেন নেইলের মধ্যে ছোট ছোট ডট ডট, এগুলোকে বলে নেইল পিটিং। তারপর হচ্ছে নেইল বেডটা নেইল পেড থেকে সেপারেট হয়ে যায়, ওটা কোনো অনাইকোলাইসিস। আর ইনিশিয়ালটা সাব আঙ্গুয়াল হাইপারকেরাটোসিস। এই ডিজিজটা যদি এখানে কন্ট্রোল না থাকলে আলটিমেটলি হবে কি, পেশেন্টের নেইলটা ধীরে ধীরে ডিস্ট্রাকশন হয়ে যাবে। হ্যাঁ, এটা পরীক্ষা যে নেইলটা দেখেন পুরো ডিস্ট্রাকশন হয়ে গেছে, হ্যাঁ, ডিজিজ অ্যাডভান্স করে। এরপর হচ্ছে কি, সোরিয়াসিস যদি কোনো একটা পেশেন্টের রিপিটেটিভ ট্রমা বা ইনজুরিতে এই লিশন গুলো আবার অ্যাগ্রাভেট করে, অথবা নিউ জায়গায় লিশন অ্যাপিয়ার করে। যে জায়গায় লিশন ছিল না ওই জায়গায় ট্রমা হলে, ওই জায়গায় হচ্ছে রিপেয়ারের সময় আবার দেখা যাচ্ছে নতুন একটা লিশন আসে, এটাকে বলে কোয়েবনার ফেনোমেনা। এই কোয়েবনার ফেনোমেনা সোরিয়াসিস বাদেও ভিটিলিগো, লাইকেন প্লানাস, আর কিছু স্কিনের ডিজিজ আছে যারা এরকম কোয়েবনার ফেনোমেনা শো করে। তাহলে সোরিয়াসিস পড়তে গিয়ে আপনি কোয়েবনার ফেনোমেনা এই টার্মটা পাবেন। ঠিক আছে, তাহলে সোরিয়াসিসটা ডায়াগনোসিস করবেন কিভাবে? মূলত ক্লিনিক্যাল ডায়াগনোসিস। হ্যাঁ, এই যে এই রেশগুলো বা রেশগুলো দেখে ডায়াগনোস করতে হবে, কিন্তু কনফার্ম করতে গেলে আপনাকে স্কিন বায়োপসি করতে হবে। স্কিন বায়োপসিতে কি পাবেন? এই যে প্যারাকেরাটোসিস, হাইপারকেরাটোসিস, হ্যাঁ, তারপরে মাইক্রোএপসিস ফর্মেশন, হ্যাঁ, এই এই জাতীয় ফাইন্ডিং গুলো পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে টিপিক্যাল এই জাতীয় ফাইন্ডিং গুলো পাওয়া যাবে। ওকে, তাহলে প্যারাকেরাটোসিস, হাইপারকেরাটোসিস, মাইক্রোএপসিস ফর্মেশন, যেটা আমরা প্রথমে ডিসকাস করছি, এগুলো পাওয়া যাবে। এরপরে চলে আসে ম্যানেজমেন্ট পোর্শন, এটাও ইম্পর্টেন্ট। তাহলে সোরিয়াসিস এর স্টেপ বাই স্টেপ ম্যানেজমেন্ট গুলো আপনার জানতে হবে। তাহলে মোস্ট কমন সোরিয়াসিস হচ্ছে প্লেক সোরিয়াসিস। এই প্লেক সোরিয়াসিস এর ম্যানেজমেন্টের ফার্স্ট লাইন হলো এই সেলুলার প্রলিফারেশন বা এগুলো কমাইতে হবে। তাহলে এটার জন্য ফার্স্ট লাইন বলা হয় থাকে যে পেশেন্টকে আমরা ভিটামিন ডি রিসেপ্টর অ্যাগনিস্ট ক্যালসিট ট্রায়াল, তাহলে ক্যালসিট ট্রায়াল দিব। আর অন্য টাইমে স্টেরয়েড দিব। তাহলে ইনিশিয়ালি আমরা কম্বিনেশনে শুরু করব। তাহলে ক্যালসিট্রায়ল এক বেলা দিব, আর এক বেলা স্টেরয়েড দিব। এটাতে যদি ইমপ্রুভমেন্ট না করে, তাহলে আমরা হচ্ছে যে ক্যালসিট্রায়ল 2 বেলা করে দিব। তাতেও ইমপ্রুভমেন্ট না হলে পেশেন্টকে আমরা হচ্ছে যে স্টেরয়েড, পটেন্ট স্টেরয়েডটাকে 2 বেলা করে দিব। ঠিক আছে, তাহলে প্রথমে দেখেন যে ফার্স্ট লাইন হচ্ছে আমরা টপিক্যাল ক্যালসিট্রায়ল, তারপর টপিক্যাল স্টেরয়েড কম্বিনেশন শুরু করলাম। এটাতে কাজ না হলে ক্যালসিট্রায়ল 2 বেলা করবো, তারপরেও যদি কাজ না হয় তাহলে আমরা স্টেরয়েডটাকে 2 বেলা করে দিব। তারপর না হলে কুলটার প্রিপারেশন এগুলো দেওয়া যেতে পারে, শর্ট অ্যাক্টিং ডায়াথ্রানাল ইউজ করা যেতে পারে। ঠিক আছে, এই দেখেন সোরিয়াসিসের একটা পেশেন্টে তার ক্যালসিট্রায়াল ইউজ করার পরে তার স্কেল গুলো চলে গেছে, সবগুলো রেস্ট চলে গেছে, কিন্তু ইরিথেমাটা রয়ে গেছে। ইরিথেমাটা পারসিস্ট করতে পারে, হ্যাঁ, ইরিথেমাটা অনেকদিন পারসিস্ট করতে পারে, কিন্তু এই যে স্কেলি প্লেগ গুলাই মূলত হচ্ছে যে
সোরিয়াসিসের জন্য রেসপন্সিবল। ওকে, তাহলে সেকেন্ডারি ম্যানেজকে দেখেন ফটোথেরাপি, কোবা থেরাপি এগুলো দিতে হবে। আর সিস্টেমিক এজেন্টের মধ্যে দেখেন যেসব পেশেন্টের ইউজুয়ালি জয়েন্ট ইনভলভমেন্ট থাকলে তাকে মিথোট্রেক্সেট শুরু করতে হয়। তাহলে সোরিয়াসিসের এখানে একটা আরটি ইম্পর্টেন্ট, কোন একটা পেশেন্ট সোরিয়াসিসের সাথে যদি সোরিয়াটিক আর্থ্রাইটিস থাকলে তাকে হচ্ছে অবশ্যই একটা রিমাটোলজিক্যাল ওপিনিয়ন নিতে হবে। ঠিক আছে, রিমাটোলজিক্যাল ওপিনিয়ন নিতে হবে তার জন্য কি আসলে মেথোট্রেক্সের দরকার নাকি বায়োলজিক্স দরকার। ঠিক আছে, তাহলে মেথোট্রেক্সেট বা বায়োলজিক্স এভাবে শুরু করতে হবে। হ্যাঁ, তাহলে ওরাল মেথোট্রেক্সেট ফার্স্ট টাইম যদি জয়েন্ট ইনভলভমেন্ট থাকে, আর রিফ্রাক্টরি অথবা রেসিস্ট্যান্ট সোরিয়াসিস, আনকন্ট্রোল সোরিয়াসিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস এই জাতীয় থাকলে আমরা বায়োলজিক্যাল এজেন্ট গুলো ইউজ করবো, ইনফ্লিক্সিমেব, ইটানারসেপ্ট, এডালিমব এগুলো ইউজ করবো। ঠিক আছে। আর স্কাল্প সোরিয়াসিসে মনে রাখবেন, স্কাল্প সোরিয়াসিসের ক্ষেত্রে যে সোরিয়া সিলভার স্কেলি প্লেগ থাকবে, এখানে কোনো হচ্ছে যে ফাঙ্গাল কম্পোনেন্ট থাকবে না। স্কাল্প সোরিয়াসিসের ফার্স্ট লাইন হচ্ছে টপিক্যাল স্টেরয়েড, ক্যালসিট্রায়োল থাকলেও এটাতে আপনাকে স্টেরয়েডই আগে দিতে হবে। ঠিক আছে, তাহলে পটেন কর্টিকোস্টেরয়েড হচ্ছে ফার্স্ট লাইন। আর যদি পেশেন্টের ফ্লেক্সুরাল সোরিয়াসিস বা জেনিটাল ফেস এগুলোতেও কিন্তু টপিক্যাল স্টেরয়েড হচ্ছে ফার্স্ট লাইন। হ্যাঁ, টপিক্যাল স্টেরয়েডই ফার্স্ট লাইন দিতে হবে। ওকে, তাহলে এটা একটা ডেভিডসনের বক্স, আগে ডেভিডসন গুলাতে ছিল, কিন্তু এখানে মানে সবগুলো এজেন্ট একসাথে করে দেওয়া আছে। টপিক্যাল কি কি আমরা ইউজ করি, ফটোথেরাপি কি কি, সিস্টেমিক এজেন্ট কি কি আছে, হ্যাঁ, ইন্টেনসিভ থেরাপি কি কি ইউজ করা যায়, জাস্ট এটাকে দেখতে পারেন। ওকে, তাহলে সোরিয়াসিস থেকে যত কোয়েশ্চেন আসে মূলত এগুলাকে টার্গেট করে আসে। এর বাইরে কিন্তু সোরিয়াসিসের কোনো কোয়েশ্চেন পার্ট 1 এমআরসি পার্ট 1 পার্ট 2 এবং হচ্ছে এফসিপিএস এর এর বাইরে কোনো কোয়েশ্চেন নাই আসলে। ঠিক আছে, আর দু একটা কোয়েশ্চেন অনেক সময় দেয় যে কমপ্লিকেশন। আপনাকে যদি কোয়েশ্চেন করা হয় সোরিয়াসিস পেশেন্টের মোস্ট কমন কজ অফ ডেথ, যেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ইভেন্ট, ইসকেমিক হার্ট ডিজিজ। কারণ তাদের হচ্ছে সুরিটে প্লেকে যে চেঞ্জ হয়, এই চেঞ্জ করোনারি আর্টারিতে হতে থাকে। তাদের হচ্ছে যে বিশেষ করে ধীরে ধীরে থ্রম্বোসিস হয়ে অক্লুশন হয়ে ওখান থেকে এমআই ডেভেলপ করে পেশেন্টকে। ঠিক আছে, তাহলে সোরিয়াসিসের 10% পেশেন্ট সোরিয়াটিক আর্থ্রোপ্যাথি নিয়ে আসতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে পেশেন্টের মেটাবলিক সিনড্রোমের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, ইসকেমিক হার্ট ডিজিজ রিস্ক বাড়ায়, থ্রম্বোএমবোলিজমের রিস্ক বাড়ায়। ঠিক আছে, সাইকোলজিক্যাল ডিস্ট্রেস, এই ধরনের পেশেন্টের মোস্ট কমন সাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশন হচ্ছে ডিপ্রেশন। ডিপ্রেশন ভোগে এই ধরনের পেশেন্ট। ওকে, তাহলে এই তিনটে রেড লাইন অবশ্যই মনে রাখবেন যে ক্রনিক প্লেক সোরিয়াসিস আমরা কর্টিকোস্টেরয়েড এবং ভিটামিন ডি রিসেপ্টর অ্যানালগ এটাই ফার্স্ট লাইন হিসেবে শুরু করব। স্কাল্প সোরিয়াসিস সব সময় স্কাল্প এবং ফ্লেক্সুরাল সোরিয়াসিস দুইটাতেই স্টেরয়েড দিব, টপের পটেন টপিক্যাল কর্টিকোস্টেরয়েড। ওকে, আর এক্সটেন্সরে হচ্ছে ভিটামিন ডি এবং পটেন কর্টিকোস্টেরয়েড হচ্ছে ট্রিটমেন্ট অফ চয়েস। ওকে, তাহলে এই টপিকগুলো পড়ার পরে যে 5টা কোয়েশ্চেন দেখাইছিলাম ওগুলো দেখেন তো আসলে আপনার ইজি লাগে কিনা। এই কোয়েশ্চেনটার অ্যান্সার বলেন তো, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাকুরেট ডায়াগনোসিস, কি হবে? হার্ড স্কিন আছে, সার্কুলার হাইপারকারোটিড লিশন আছে ক্রাউন অফ দ্য হেডে, তার হচ্ছে অন্যান্য স্কাবিজার স্টেনে ফাঙ্গাল এলিমেন্ট নাই। তাহলে ফাঙ্গাল এলিমেন্ট থাকলে ডায়াগনোস হইতে সেবরিক ডার্মাটাইটিস। আর ফাঙ্গাল এলিমেন্ট যেহেতু নাই, তাহলে এগুলো সার্কুলার হাইপারকারোটিড লিশন দিয়ে আমার ডায়াগনোস হবে এটা, বলে তো, সোরিয়াসিস, তাই না? এই সিনারিওটা দেখে যে এই পেশেন্টটা ট্রাঙ্কের রেশ নিয়ে আসছে, ফাইন স্কেলের রেশ এবং ইরেথেমাটাস মাল্টিপল। আপনি হিস্ট্রি নিয়ে দেখলেন যে পেশেন্ট একটা সোর থ্রোট ছিল, আপনি টনসিল এক্সামিনেশন করে দেখলেন তার এক্সুডারি টনসিলাইটিস ছিল। ঠিক আছে, এবং অ্যাজমা ছাড়া আর কিছু নাই। এটা ডায়াগনোসিস কি হবে? পেটে এসে রোজিয়া হবে, ভার্সিকালার হবে, নাকি গাটের সোরিয়াসিস হবে? কাঠের সোরিয়াসিস। ভেরি গুড, তাই না? তাহলে স্ট্রেপ্টোকক্কাল থ্রোট ইনফেকশন বা এক্সুডেড টনসিলাইটিসের পরে এরকম ম্যানিফেস্টেশন আসে, তার মানে এটা গাটের সোরিয়াসিস। ভেরি গুড। আর ইপিটিসির রোজিয়া বা ভার্সিকুলারে ইউজুয়ালি এরকম যে সোর থ্রোটের হিস্ট্রি থাকে না, ইউজুয়ালি যে পেশেন্টের আপার রেসপিরেটরি মানে হট হিউমিডিটি থেকে এটা ভিজিটের হিস্ট্রি, হট হিউমিডিটি থেকে ভিজিটের পরে যদি রেডিশ রেডিশ হয় রোজিয়া, আর যদি এটা হাইপোপিগমেন্টেড বা ডিপিগমেন্টেড হয় ভার্সিকুলার। ভার্সিকুলারটা হয় ফাঙ্গাল ইনফেকশন, রোজিয়াটা ভাইরাল ইনফেকশন। ওকে, এরপর দেখেন ইউ রিভিউ এ 24-year-old man who has recently presented with a large psoriatic plaque elbow knee. He has no history of the skin problem. You recommended emollient first line treatment. তাহলে একটা পেশেন্টের এলবো নি বাড়া সেগুলোতে তার মানে টিপিক্যাল এটা প্লেক সোরিয়াসিস। এই প্লেক সোরিয়াসিস এর ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি হবে, কি দিবেন? হুম, টপিক্যাল স্টেরয়েডের সাথে ক্যালসিট্রায়ল, টপিক্যাল কুলটা, টপিক্যাল ক্যালসিট্রায়ল, নাকি ডায়াথ্রোন, কি দিবেন? তাহলে আমরা বলছিলাম যে পেশেন্টের প্লেক সোরিয়াসিস যদি হয় তার জন্য ফার্স্ট লাইনে আমরা কম্বিনেশন শুরু করবো, তাই না? টপিক্যাল স্টেরয়েডের সাথে টপিক্যাল ক্যালসিট্রায়ল। আর যদি এটা ফ্লেক্সোরাল অথবা স্কাল্প সোরিয়াসিস হয়তো শুধু স্টেরয়েড দিতাম। ঠিক আছে, ঠিক আছে, টপিক্যাল স্টেরয়েড টপিক্যাল ক্যালসিট্রায়ল। আচ্ছা, এইটা ট্রিটমেন্ট দেখেন যে পেশেন্টের ব্রুইন এবং জেনিটাল এরিয়াতে এরকম র্যাশ আছে, এক্সিলাতে আছে, হ্যাঁ, তাহলে হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট? এই পেশেন্টের ট্রিটমেন্টে কি দিবেন? এটা কোন ধরনের সোরিয়াসিস?
তাহলে এটা ফ্লেক্সুলার সোরিয়াসিস, তাই না? তাহলে ফ্লেক্সুলার সোরিয়াসিস আমরা ট্রিটমেন্ট হিসেবে কি দিব? ফ্লেক্সুলার সোরিয়াসিসে আমরা ট্রিটমেন্ট হিসেবে দিব হচ্ছে টপিক্যাল স্টেরয়েড, তাই না? পটেন্ট টপিক্যাল স্টেরয়েড। স্কাল্প আর ফ্লেক্সুলার সোরিয়াসিসে আমরা পটেন্ট স্টেরয়েড দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সিনারিওটা দেখেন। তাহলে 54-year-old ম্যান উইথ সিগনিফিকেন্ট সোরিয়াসিস, রিভার্টেড আর্থ্রাইটিস ছিল, পেশেন্ট এনএসাইড কর্টিকোস্টেরয়েড এগুলো পাইছে, পেশেন্টের সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট নাই, পেশেন্ট এক্সটেন্সিভ প্লেক সোরিয়াসিস আছে, পেশেন্ট ডিফর্মিং আর্থ্রোপ্যাথি এরকম আছে, ঠিক আছে? পেশেন্টের দেখেন এই যে হিমোগ্লোবিন, প্লেটলেটস, নিউট্রোফিল, লিম্ফোসাইট, ইওসিনোফিল এগুলো সব করে, পেশেন্টের সিআরপি অনেক হাই, ইএসআর হাই, ঠিক আছে? ইউরিয়া ক্রিয়েটিনিন এগুলো করা আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট স্টেপ? তাহলে এই পেশেন্টকে অ্যাকচুয়ালি কি শুরু করতে হবে? অ্যাজাথাইপিন, বরডেলিজুমেব, এটানারসেপ, রিটুক্সিমেব, টসিলিজুমেব, কি শুরু করতে হবে পেশেন্টকে? রিফ্রাক্টরি বা রেসিস্টেন্ট সোরিয়াসিস এর ক্ষেত্রে এই পেশেন্টকে আমাকে দিতে হবে বায়োলজিক্স। তাহলে বায়োলজিক্স এর মধ্যে আমরা দিব যে এই যে ইটানারসেপ, এডালিমোমেব এই জাতীয় গ্রুপের ওষুধ, ঠিক আছে? তাহলে যেহেতু ইটানারসেপ অপশনে আছে, তাহলে এনটিটিএনএফ এগুলাই হচ্ছে রিফ্রাক্টরি বা রেসিস্টেন্ট, ঠিক আছে? তাহলে এই টাফ, লাস্ট একটা টাফ কোয়েশ্চেন, এটা পার্ট 2 এতে এরকম আসে, আর পার্ট 1 এ হচ্ছে যে সুপারফিশিয়াল কোয়েশ্চেন গুলোই আসে, আর এক্সেস পার্ট 1 এ তো আরো একদমই, ঠিক আছে? এর বাইরে আসলে কোয়েশ্চেন আসার সুযোগ নাই। এই কোয়েশ্চেন গুলাই করে করে ঘুরাই ঘুরাই বারবার আপনার হচ্ছে যে পরীক্ষার হলে দিবে, ঠিক আছে? তো মোটামুটি আপনি হচ্ছে এই জায়গাটা যদি আমি যে কথাগুলো বলছি এটা যদি আপনি ধরতে পারেন, বা ইম্পর্টেন্ট ক্লু গুলা যদি, এসবি ক্লু গুলা যদি আপনি এখান থেকে মনে রাখতে পারেন, হ্যাঁ ইনশাল্লাহ আপনার পরীক্ষা ভালো হবে, ঠিক আছে? সোরিয়াসিস থেকে এর বাইরে আসলে কোয়েশ্চেন আসার মতো নাই। হ্যাঁ, এইগুলাই হচ্ছে পরীক্ষার কোয়েশ্চেন গুলো এখানে, ঠিক আছে? তো ওকে, বেস্ট অফ লাক সবার জন্য। তাইলে মোটামুটি আমরা এখানে শেষ করছি। কোনো কোয়েশ্চেন আছে কিনা ভাই? কোয়েশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে কোনো কোয়েশ্চেন যদি না থাকে তাহলে মোটামুটি আমরা এখানে শেষ করছি আজকের সেশন। হ্যাঁ, থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।